আদিবাসী অত্যাচারিত হয়েছিল, একদিন আমাদের দেশের মানুষের ঘুম ভেঙেছিল যে দেশের স্বাধীনতা দরকার। স্বাধীনতা না আসলে আমরা বাঁচতে পারবো না। যার জন্য অগ্নিযুগ আসলো। 1908 সাল থেকে অগ্নিযুগের শুরু, এবং ইংরেজদের পথে ঘাটে মারা শুরু হয়ে গেল সন্ত্রাসবাদী আন্দোলন। যেখানে ইংরেজ পাও সেখানে মারো, সন্ত্রাস তৈরি করো, যার ফলে ওরা যাতে আমাদের দেশ থেকে চলে যায়। তোমরা একটু বড় হলেই পড়বে 3 মাসে 3 জন জেলা ম্যাজিস্ট্রেটকে হত্যা করা হয়েছিল মেদিনীপুরে। ডগলাস, পেডি এবং বার্জ, এই 3 জন জেলা শাসক মেদিনীপুরে এসেছিল ডিএম, এবং 3 জন জেলা শাসককে 3 মাসে হত্যা করেছিল আমাদের দেশের ছেলেরা, ছোট ছোট ছেলেরা, 18, 20, 22 বছর বয়সের ছেলেরা। যার ফলে কত বড় সন্ত্রাস তৈরি হয়েছিল তা বুঝতে পারছো। তাহলে দেশের স্বাধীনতার জন্য তারা পিছিয়ে যায়নি, তারা নিঃশেষে প্রাণ দিয়েছিল। ক্ষুদিরামের কথা তোমরা জানো, মাত্র 17 বছর বয়সে অতটুকু ছেলে, ছোটবেলা যার বাবা মা মারা গিয়েছিল, দিদির কাছে মানুষ হয়েছিল, সেই ছেলেটা আমাদের দেশে একজন অত্যাচারী জেলা কিংসফোর্ড, যে কি করত, সে জেলে যে সমস্ত আমাদের বিপ্লবীদের যাদের জেলে ভরা হতো তাদেরকে গলা ধাক্কা দিয়ে জেলের ভিতর প্রবেশ করাতো, আবার গলা ধাক্কা দিয়ে সেখান থেকে বের করতো। এত বড় অপমান আমাদের দেশের বিপ্লবীরা সহ্য করেনি। ক্ষুদিরাম বলল, আমাকে দায়িত্ব দেওয়া হোক, আমি কিংসফোর্ডকে মেরে দেবো। যার ফলে ক্ষুদিরামের উপর দায়িত্ব পড়লো কিংসফোর্ডকে মারার জন্য। ক্ষুদিরাম এবং তার সহযোগী প্রফুল্ল চাকি দায়িত্ব নিল যে মারতে হবে যে কোনো মূল্যে কিংসফোর্ডকে। কিন্তু কিংসফোর্ড জানতে পারলো আমাদের দেশ হচ্ছে মির্জাফরদের দেশ, এদেশে মির্জাফরদের অভাব নেই। যে কোনো জায়গায়, সমস্ত জায়গায় মির্জাফর আছে, বিশ্বাসঘাতকতা আমাদের দেশে পদে পদে শত্রু। যার ফলে কিংসফোর্ড জেনে গেল তার মারার ষড়যন্ত্র হয়ে গেছে। উনি আমাদের কলকাতা থেকে মুজফ্ফরপুরে চলে গেলেন বিহারে বদলি হয়ে। কিন্তু বিপ্লবীদের টার্গেট হয়েছে কিংসফোর্ডকে মারবেই তারা। ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি বিহারে চলে গেলেন মুজফ্ফরপুরে, এবং গতিবিধি লক্ষ্য করলেন যে কোথায় থাকে কিংসফোর্ড। একটা ইউরোপিয়ান ক্লাবে উনি প্রায় প্রতিদিন যেতেন। ওরা সেইভাবে টার্গেট ঠিক করলো যে রাস্তা দিয়ে যখন গাড়ি যাবে তখন বোমা দিয়ে উড়িয়ে দেবে গাড়িটাকে। কিন্তু প্রতিদিনের মতো দুটো গাড়ি, একই রঙে দুটো গাড়ি একসঙ্গে বেরোচ্ছে। কিংসফোর্ড কিন্তু আগের গাড়িতে থাকে, কিন্তু সেদিন সৌভাগ্যবশ তিনি পিছনের গাড়িতে ছিলেন। প্রথম গাড়িটা টার্গেট করলো বিপ্লবীরা, বোমা দিয়ে উড়িয়ে দিল, কিন্তু সেই গাড়িতে কিংসফোর্ড ছিলেন না। সেখানে ছিলেন 2 জন একেবারে নিরহ মহিলা, মিসেস কনেডি এবং তার কন্যা। 2 জনের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। কিংসফোর্ডের গাড়ি ছুটে চলে গেল, কিংসফোর্ড বেঁচে গেল সৌভাগ্যক্রমে। তাহলে এরকম ছিল আমাদের বিপ্লবীদের মনোভাব। প্রফুল্ল চাকি উনি কি করলেন, একদিন উনি ট্রেনে উঠে বসলেন, মুজফ্ফরপুর ট্রেনে উঠে বসলেন। কেউ বুঝতে পারলো না যে প্রফুল্ল চাকি ট্রেনে গা ঢাকা দিয়ে আছে, আর ক্ষুদিরাম মাত্র 17 বছরের ছেলে ছুটে পালাচ্ছে, এবং এত তৃষ্ণার্ত হয়ে গেছে যে তার পরের দিন যখন সকাল হয়েছে উনি একটা টিউবওয়েলে জল খেতে গেছেন, সঙ্গে সঙ্গে ধরা পড়ে গেলেন পুলিশের হাতে। তারপরে বিচারের রায় ক্ষুদিরামের ফাঁসির হুকুম হয়ে গেল। যেদিন ক্ষুদিরামের ফাঁসির হুকুম হলো সেদিন জজ জিজ্ঞাসা করছে যে আপনার তো ফাঁসি হচ্ছে, আপনার কোনো দুঃখ নেই, মানে কিসের জন্য দুঃখ করব? দেশের শৃঙ্খল মোচন করার জন্য এই দেহ আমি দান করে যাচ্ছি। আমার দেহটা চলে যাবে, কিন্তু আমি আমার দেশের 33 কোটি মানুষের দেহের অন্তরে আমি বেঁচে থাকবো। ক্ষুদিরাম কখনো মরে না। ক্ষুদিরাম চিরকাল বেঁচে আছে। বছর বছর 11ই আগস্ট আসে, আমরা শ্রদ্ধার সঙ্গে ক্ষুদিরামকে স্মরণ করি, তাকে বরণ করি। তিনি কি মারা গেছেন? তিনি হয়তো এই নশ্বর দেহে হয়তো নেই, কিন্তু আমাদের অন্তরাত্মার ভিতরে তার যে ত্যাগ, তিতিক্ষা, তার মধ্যে তিনি চিরকালের জন্য বেঁচে আছেন। এই যে বিপ্লব, শুধু ক্ষুদিরাম কেন, লাখ লাখ বিপ্লবী, শুধু ছেলেরা না, মেয়েরাও। তোমরা যারা 7-8 যারা পড়ো তারা জানো, 3 গড়িওয়ালা দেবী, যিনি একটা মহিলা, তিনি কিভাবে দেশের জন্য আত্মত্যাগ করেছেন, কিভাবে বিপ্লবীদের সহযোগিতা করেছেন। তোমরা যখন বড় হবে হাজার হাজার বিপ্লবীদের কাহিনী পড়বে,
যার জন্য সুকান্ত এক জায়গায় লিখেছেন, ওরা বীর, ওরা আকাশে জাগাতো ঝড়, ওদের কাহিনী বিদেশির মুখে, গুলি বন্দুক বোমার আগুনে আজও রোমাঞ্চকর। নজরুল এক জায়গায় লিখলেন, হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান। আর সেই বিপ্লবীরা আমার মাথার উপরেই আছে। আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমরা পূর্ণাঙ্গ স্বাধীনতা এখনো পাইনি। আমরা হয়তো বাক স্বাধীনতা পেয়েছি, ধর্মের স্বাধীনতা পেয়েছি, কিন্তু শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, এই যে 5টা মানুষের মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, 5টা মৌলিক অধিকার, তার মধ্যে এখন আমরা কিন্তু এই যে শিক্ষা এবং স্বাস্থ্য সবার জন্য এখনো আসেনি। কত ছোট ছোট ছেলে মেয়েরা ইট ভাটায় কাজ করছে, কেউ বরফ বিক্রি করে জীবিকা অর্জন করছে। এরকম বিভিন্ন জীবনের ক্ষেত্রে ছোট ছোট ছেলে মেয়েদের দেখতে পাবে, যাদের বয়স 10 বছর, বড় 7 বছর, 8 বছর, এরকম ছেলে মেয়েরা যাদের পড়ার কথা ছিল এই সময়, তারা পড়াশোনা বাদ দিয়ে পেটের টানে তারা বিভিন্ন জায়গায় কাজ করছে। তালিকা আমরা পূর্ণাঙ্গ স্বাধীন হয়েছি? স্বাধীন হয়নি। পূর্ণাঙ্গ স্বাধীন সেই দিন আমরা হব যেদিন আমাদের প্রত্যেকটা মানুষের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা অধিকার আমরা পূর্ণাঙ্গভাবে ফিরে পাবো, সেদিন আমরা স্বাধীন হব। তাহলে এই স্বাধীনতা যেটুকু বাকি আছে তার দায়িত্ব আমাদের মধ্যে থাকে, আমাদের উত্তরসূরিদের মধ্যে থাকে। সেই দায়িত্ব আমাদের প্রতিষ্ঠা করতে হবে। তাছাড়া এই ছোটবেলা থেকে আমাদের এই বিপ্লবীদের বীরত্ব গাথা পড়তে হবে। তাদের বীরত্ব গাথা, তাদের ত্যাগ, তাদের সেবার কথা যদি আমরা না জানি, তাহলে আমরা জীবনে সেটা প্রয়োগ করতে পারবো না। নজরুল এক জায়গায় বলছে, ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, আমাদের খুনে উদিবেশে রবি রাঙিয়া পুনর্বার। তাহলে আমাদের সেই বিপ্লবীরা কিন্তু সেই সূত্র ধরে তাদের জীবন তিল তিল দান করে, বুকের রক্ত তিল তিল বিলিয়ে দিয়ে আমাদের স্বাধীনতা নিয়ে এনে দিয়েছে। সেই স্বাধীনতা আজ আমরা ভোগ করছি। তোমাদের যারা স্কুলে যারা পড়াশোনা করছো, তাদের একটা কর্তব্য আগে যেটা প্রয়োজন, শুধু পুঁথিগত বিদ্যা লাভ করলে হবে না, তার সঙ্গে আমাদের চরিত্রটা গঠন করতে হবে। আমাদের কর্তব্যটা কি, বাবা মার প্রতি কর্তব্যটা কি, পাড়া প্রতিবেশীদের প্রতি আমাদের কর্তব্যটা কি। এদিন অনলাইনে একটা ভিডিওতে দেখছিলাম, 2জন বৃদ্ধ বাবা মা সমগ্র দেশবাসীর উদ্দেশ্যে তাদের আর্জি রাখছেন কি, তার ছেলে বড় ইঞ্জিনিয়ার, লক্ষ টাকা বেতন পায়, মেয়েটা প্রতিষ্ঠিত ডাক্তারি করে, অথচ বাবা মা খেতে পাচ্ছে না। তাদের একটাই আর্তি, যদি কেউ সব শুভানুধ্যায়ী মানুষ থেকে থাকেন, আমাদের একটা ব্যবস্থা করে দিন, দুবেলা যাতে আমরা খেতে পারি। তাহলে এইরকম ছেলে মেয়ে যেন ঘরে ঘরে তৈরি না হয়। বাবা মা ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ডাক্তার বানালো, সেই বয়সে বাবা মাকে দেখতে পাবে না, দেখবে না। এই যে কিছুদিন আগে যারা সিরিয়াল দেখে তাদেরকে স্মরণ করিয়ে বলি যে বাসন্তী দেবী চট্টোপাধ্যায়, তিনি বিভিন্ন সিরিয়ালে এখনো অভিনয় করছেন, এই তো 2 দিন আগে মারা গেল। তার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। উনি দীর্ঘদিন ক্যান্সারের মধ্যে ছিলেন, কিন্তু ছেলে মেয়ে একবারও দেখতে আসেনি। তাহলে এইরকম ছেলে মেয়ে কি ঘরে ঘরে উঠবে, গড়ে উঠবে এই ভারতবর্ষের স্বাধীনতার দেশে, বিপ্লবীদের দেশে? এইরকম ছেলে মেয়ে আমরা চাইনি, যারা বাবা মাকে শেষ বয়সে দেখবে না। তার যে গাড়োয়ান ছিল বাসন্তী দেবী, তার গাড়োয়ান গাড়ি চালাতো, সে শেষ বয়সে ক্যান্সার রোগের দায়িত্বটা সে যতটুকু পেরেছে চিকিৎসা করেছে। নিজের রক্তের সম্পর্ক যাদের সঙ্গে, ছেলে মেয়ে যাদের দেখেনি, সেই কর্তব্য পালন করেছে একটা পথের ড্রাইভার। তাহলে শুধু মানুষ কতগুলো ডিগ্রি থাকলে শিক্ষিত হয় না, তার মানবিকতার জাগরণ দরকার, না সে পূর্ণাঙ্গ শিক্ষিত নয়। হয়তো একটা মানুষের ডিগ্রি আছে, কিন্তু তার আচার আচরণ আদৌ ভালো না, তাহলে কি সে সুশিক্ষিত? আদৌ সুশিক্ষিত নয়। তাহলে আমরা চাইবো যে ঘরে ঘরে এইরকম ছেলে মেয়ে গড়ে উঠুক, আদর্শ ছেলে মেয়ে, যারা বাবা মাকে যেমন দেখবে, পাড়া প্রতিবেশীদের যেমন দেখবে, আবহাওয়া বিপদে ঝাঁপিয়ে পড়বে, তাদের সেই শিক্ষা এখন ছোটবেলা থেকে নিতে হবে। তারা যদি এটা নিতে পারে, তাহলে সেটা আমাদের গর্ব। এখন মাস্টারমশাই দুঃখ করে বলছেন যে আমার ছাত্র, সে ডাক্তার কিন্তু ঘুষ নিয়ে চিকিৎসা করে। আমার ছাত্র শিক্ষক, কিন্তু সে দুর্নীতির সঙ্গে যুক্ত। আমার শিক্ষক রাজনীতিবিদ, সে দুবেলা ঘুষ নিয়ে বিরাট বড় বড় অট্টালিকা বানিয়েছে। 10 টাকা শিক্ষক মশাই বলছেন, আমি সুশিক্ষা তাদের দিতে পারিনি, সমস্ত দোষটা আমার। তাহলে ঘটনা হলো এইরকম। আমাদের দেশে কোটি কোটি মানুষ, 125 কোটি মানুষ,
কিন্তু মানবিকতার বিচার করতে যদি আমরা যাই, পয়েন্টে নেমে আসবে, দেখা যাবে মানুষের মানবিকতা নেই। দিন দিন আমরা প্রচন্ড হিংস্র হয়ে উঠছি। খবরের কাগজ খুললে আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন জায়গায় কি সমস্ত ঘটনা, যা চিন্তা করা যায় না সেরকম অভাবনীয় ঘটনা ঘটছে। অর্থাৎ আমরা সভ্যতার দিকে প্রচন্ড ভাবে পিছিয়ে পড়ছি। আমরা যে সমস্ত বিপ্লবীরা তাদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা দিয়ে গেছে, তাদের কথা আজকে আমরা ভুলতে বসেছি। কিন্তু এই স্বাধীনতা দিবস বা অন্যান্য যে সমস্ত মহাপুরুষদের জীবনী যে অনুষ্ঠানগুলো পালিত হয়, সেই সমস্ত অনুষ্ঠানে এই সমস্ত ছেলে মেয়েদের মধ্যে তাদের জীবনধারা আমাদের তুলে ধরতে হবে। তা যদি সঠিকভাবে তুলে ধরতে পারি, তাহলে আমরা সঠিকভাবে তাদের শিক্ষা দান করতে পারবো। তারা জীবনে বড় হবে এবং বড় হলে তারা সঠিকভাবে আচার আচরণ করবে। বাসন্তী দেবী ছেলে মেয়েদের মতো এরকম যেন অমানুষ না হয়। মা দীর্ঘদিন ক্যান্সার রোগে ভুগছেন, কিন্তু ছেলে মেয়ে একবারও দেখতে আসেনি। সে মারা গেছে, এমনকি শ্মশান ঘাটে পর্যন্ত ছেলে মেয়েরা যায়নি। অথচ উনি সারা জীবন সিনেমাতে অভিনয় করে যাও তিল তিল অর্জন করেছিলেন, সমস্ত টাকা পয়সা ছেলে মেয়েদের জন্য ব্যয় করে গেছে। মতো সেই জীবনটা প্রচন্ড কষ্টে তাই কাটানো হয়েছে। এরকম ভাবে যদি আমরা খোঁজ নেই, দিকে দিকে এরকম মানুষের ছবি, এত বড় দেশ, 125-30 কোটি মানুষের দেশে মানুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এইরকম একটা পরিস্থিতি আমাদের উচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে স্বাধীনতা সংগ্রামীদের আদর্শ ছড়িয়ে দেওয়া, যারা তিল তিল জীবন রক্ত দিয়ে আমাদের দেশে স্বাধীনতা দিয়ে গেছে, তাদের কথা আমরা স্মরণ করব, তাদের কথা আমরা বরণ করব এবং প্রতি মুহূর্তে এই সমস্ত বীর বিপ্লবীদের কথা আমরা স্মরণ করিয়ে দেব। আমাদের দেশে দুটি মহাকাব্য আছে, রামায়ণ এবং মহাভারত। যে সমস্ত মায়েরা ছোটবেলা থেকে এই ছেলে মেয়েদের রামায়ণ এবং মহাভারতের কথাগুলো তুলে ধরেছেন, শিখিয়েছেন এবং আচার আচরণটা শিখিয়েছেন, তাদের ছেলেমেয়েরা মানুষ হতে বাধ্য। কিন্তু মা বাবারা যদি ছেলে মেয়েদের প্রতি উদাসীন থাকে এবং ছেলে মেয়েদের যদি মোবাইলে আসক্ত করে তোলে, তাহলে সেই ছেলে মেয়েদের মানুষ হওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে এই স্বাধীনতার দিনে, যেদিনে আমরা পবিত্রতম দিন, যেদিনে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম, সেই রকম দিনে আসুন আমরা শপথ নেই, ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে বিভিন্ন আদর্শ আমরা অনুপ্রাণিত করব। তারা জীবনে যেন অনেকটা বড় হয়, শেষ বয়সে যেন বাবা মায়েদের ওইরকম বাসন্তী দেবীর মতো অবস্থা না হয়। সবাইকে আমার ভালোবাসা, অভিনন্দন জানিয়ে এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন।